1970 দশকের আমেরিকা, পুরো দেশ জুড়ে এনার্জি ক্রাইসিস চলছে। ফলে বিদ্রোহ, অন্তর্দ্বন্দ্ব, খুন একদম চরম সীমায়। দেশের বিভিন্ন কোণে গজিয়ে উঠছে স্যাটানিক কাল্ট, ডেভিল ওয়ার্শিপ, ব্ল্যাক ম্যাজিক করা গ্রুপ। এই অশান্ত সময়ের মাঝে 4 এপ্রিল 1971 সালে ইউবিসি টেলিনেটওয়ার্ক কোম্পানির তরফ থেকে টিভিতে প্রচার করা হয় নাইট আউলস নামের একটা লেট নাইট শোয়ের প্রথম এপিসোড। নাইট আউলস হোস্ট করত শিকাগোর একজন প্রাক্তন রেডিও অ্যানাউন্সার জ্যাক ডেলরয় এবং তার সহকারী হিসেবে থাকত গাস। শোতে স্কেচ কমেডি, গেস্ট অ্যাপিয়ারেন্স ও বিভিন্ন গেমসের বিনোদনের মাধ্যমে দর্শকদের মধ্যে সবথেকে জনপ্রিয় লেট নাইট শো হয়ে ওঠে। এই জনপ্রিয়তার কারণে ইউবিসির কর্ণধার জ্যাকের সঙ্গে 5 বছরে চুক্তি করে। প্রেস কনফারেন্সে একজন রিপোর্টার জ্যাককে জিজ্ঞেস করে যে এই 1 বছরের মধ্যে রেডিও থেকে টিভি জগতে এসে বিপুল জনপ্রিয়তা পাওয়ার জন্য তুমি কি স্যাক্রিফাইস করলে। জ্যাক এই প্রশ্নের উত্তর না দিলেও একটা নিউজ পেপার আর্টিকেলে দেখানো হয় যেটায় লেখা ছিল ইউবিসি কোম্পানির পূর্ব লেট নাইট শোয়ের জনপ্রিয় হোস্ট ডেজ লেন এলিভেটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই 1 সেকেন্ডের নিউজের গুরুত্ব কতখানি সেটা ভিডিওর একদম শেষে জানতে পারবে। তো ইউবিসি ডুবন্ত লেট নাইট শোকে চরম সীমায় নিয়ে যায় জ্যাকের শো নাইট আউলস, যেটা সরাসরি টক্কর দিচ্ছিল জনি কারসনের দ্য টু নাইট শোকে। আর এই শো বাস্তবেও রয়েছে। তবে এত খ্যাতির মাঝে জ্যাকে সবকিছু বলতে তার বউ ম্যাডলিন পাইপার। সে একজন প্রাক্তন স্টেজ অ্যাক্ট্রেস। জ্যাক সেলিব্রিটি হওয়ার সাথে টেলিভিশন জগতের সবথেকে কিউটেস্ট ও পারফেক্ট কাপেলের জনপ্রিয়তা লাভ করে। কিন্তু এত কিছুর মাঝে জ্যাকের নামে বিভিন্ন কনস্পিরেসি উঠে আসে। বলা হতো জ্যাক নাকি ক্যালিফোর্নিয়ার রেডউড জঙ্গলে অবস্থিত দ্য গ্রুভ নামের একটা সিক্রেট মেন্স গ্রুপের সাথে যুক্ত ছিল। 1800 সাল থেকে শুরু হওয়া এই সিক্রেট গ্রুপের সাথে যুক্ত হতে থাকে দেশের টপ লিস্টেড বিজনেসম্যান, বিখ্যাত সেলিব্রিটি, অ্যাক্টর, গায়ক ও পলিটিশিয়ান। কিন্তু উপর থেকে এটা দেখতে এলিট সামার ক্যাম্পের গ্রুপের মতো লাগলেও আড়ালে তারা অদ্ভুত রিচুয়াল ও ডেভিল ওয়ার্শিপ করত, যার মাধ্যমে নিজেদের প্রভাব প্রতিপত্তি ও খ্যাতি বাড়িয়ে নিজের কেরিয়ার গড়ার সাথে অন্যজনের কেরিয়ারও নষ্ট করত। এই রেফারেন্স দিয়ে তোমাদের বলে রাখি, বাস্তবে বোহেমিয়ান গ্রুভ ক্লাব নামের একটা গ্রুপ আছে যেটা শুরু হয় 1878 সালে। শুধু তাই নয়, ডেভিল ওয়ার্শিপ করে নিজেদের খ্যাতি অর্জন, এটা নিয়ে বর্তমানেও অনেক কন্ট্রোভার্সি আছে, যার জলজ্জান্ত উদাহরণ হলো জাস্টিন বিবার, ট্র্যাভিস স্কট, লিল ন্যাস এক্স। এমনকি এইরকম স্যাটানিক গ্রুপের ব্যাপারেও হানি সিং বিয়ার বাইসেপের পডকাস্টে বলেছিল। वहाँ सीक्रेट डोर था ऊपर एक, वहाँ पे सैटेनिक चर्च था जो खाली था। असल में फेमस पीपल आर इनटू इल्यूमिनाटी कल्चर। देखो अगर बड़े लेवल पे जाके, टॉप फ्लोर पे जाके, तो आपको उसकी रिफ्लेक्शन दिखती तो है। कुछ तो होंगे, कुछ लोग होंगे, दिखती है। কিন্তু নাইট আউলসের 4টে সিজন চলার পর ডাউনফল শুরু হয়, যা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি করেও কারসনের শো এর টিআরপিকে হারাতে পারে না। আর কথায় আছে, ইতিহাস সর্বদা রাজাকেই মনে রাখে। 1976 সালে সেপ্টেম্বরে ম্যাডলিন নন স্মোকার হওয়া সত্ত্বেও লাং ক্যান্সারে আক্রান্ত হয়। সময় হাতে বেশি ছিল না, তাই অক্টোবরে ম্যাডলিন নাইট আউলসের শেষবারের মতো স্পেশাল অ্যাপিয়ারেন্স দেয়। কলকাতার ইডেন গার্ডেনে তাদের প্রথম দেখা থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত জ্যাকের সাথে কাটানো স্মৃতি সকলের সাথে শেয়ার করে। নাইট আউলসের ইতিহাসে এটা সবথেকে হাই রেটিং পাওয়া শো হয়ে যায়, কারণ 2 সপ্তাহ পরেই ম্যাডলিন মারা যায়। এই ঘটনার পর জ্যাক সমস্ত লাইমলাইট ছেড়ে অজ্ঞাতবাসে চলে যায়। কোনো খোঁজ পাওয়া যায় না তার। তবে ঠিক 1 মাস পর ডিসেম্বরের 6 তারিখে জ্যাকের আচমকা আগমন হয়। ইউবিসির পোস্টার চারিদিকে ভাইরাল হয়ে গেলেও কেউ খেয়াল করে না, একদম নিচে সবার অলক্ষ্যে লেখা ছিল ইউবিসি মুভি অব দ্য উইক, হেল অ্যাব্রাক্সাস। তবে এটা কেন বললাম তার উত্তর ভিডিওর শেষে পাবে। কিন্তু এবারেও জ্যাক কারসনের শোকে হারাতে না পেরে জনপ্রিয় শোয়ের লিস্টের 39তম জায়গায় নেমে আসে। স্পন্সর তো খুশি হচ্ছিলই না, সাথে জ্যাকের চুক্তি প্রায় শেষের মুখে। কিন্তু 1977 সালের 31শে অক্টোবর হ্যালোউইন নাইটে জ্যাক একটা অকাল্ট থিমের উপর স্পেশাল এপিসোড প্ল্যান করে, যার নাম লেট নাইট উইথ দ্য ডেভিল। কিন্তু এই শো যে কি পরিমাণ বিভীষিকা নামিয়ে আনবে সেটা কেউ জানত না। আর আজ তোমরা দেখতে চলেছ এই শোয়ের 335 নম্বর অভিশপ্ত এপিসোড। আজ রাতে এই স্পেশাল শোতে উপস্থিত থাকবে একজন মিডিয়াম যার নাম ক্রিস্টু, বিখ্যাত ম্যাজিশিয়ান কারমাইকেল হেগ, প্যারাসাইকোলজিক্যাল ডাক্তার জুন রসের সাথে
একজন মেয়ে লিলি এবং গায়িকা ক্লিও জেমস। তো প্রথমে কিছু কমেডির পর আগমন হয় মিডিয়াম ক্রিস্টুর। সে নিজের পরিচয় দিয়ে বলে হ্যালোউইনের রাতে স্পিরিচুয়াল জগৎ এবং পার্থিব জগতের মধ্যে কানেকশন সব থেকে স্ট্রং হয়, যার কারণে এই রাতে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায়। এমনকি যারা খুব রিসেন্টলি মারা গেছেন তাদের আত্মা আজ অসম্পূর্ণ কাজ শেষ করতে ফিরে আসে। ক্রিস্টো এই আত্মাদের উপস্থিতি অনুভব করতে পারে। এটা খানিকটা রেডিও ফ্রিকোয়েন্সির মতো। তো ক্রিস্টো এই শোতে উপস্থিত দর্শকদের পরিবারের কোনো মৃত ব্যক্তির আত্মাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। সেই মতো ক্রিস্টো প্রথমে পিটারসেন নামের কারোর উপস্থিতি অনুভব করে। তখন দর্শকদের মধ্যে একজন বলে ওঠে যে তার স্ত্রীর নাম পিটারম্যান, কিন্তু সে তো 5 বছর আগে প্রতিবেশীর সাথে পালিয়ে গেছে। এবার এই কথা শুনে সবাই হাসতে শুরু করলে ক্রিস্টোর প্রথম অ্যাক্ট বিফলে যায়। তার মতে কখনো এটা স্টুডিও লাইট এবং একাধিক মানুষের উপস্থিতি আত্মাদের কানেকশনে বাধা সৃষ্টি করে। তবে পর মুহূর্তে ক্রিস্টো এডি নামক কোনো আত্মার সাথে কন্ট্যাক্ট করলে দর্শকদের মধ্যে উপস্থিত 2 জন মহিলার মধ্যে একজন বলে ওঠেন তার ছেলের নাম এডমন্ড এবং তার ডাকনাম ছিল এডি, আর পাশে বসা মেয়েটি তার বোন। এডি কাউকে কিছু না জানিয়ে আত্মহত্যা করেছিল, তবে সে পাপাকে ভীষণ মিস করে। মহিলাটি কথা শুনে কেঁদে ফেললে ক্রিস্টো বলে এডি চায় তার পরিবার সর্বদা ভালো থাকুক। এই ঘটনায় উপস্থিত সকল দর্শক করতালির সাথে ক্রিস্টোকে অভিনন্দন জানায়। এরপর ব্রেকের সময় আসলে হঠাৎ স্ক্রিন ফ্লিকার করে আচমকা ক্রিস্টো মাথা ধরে বসে পড়ে। তার চোখের মনি উল্টে চিৎকার করে বলতে থাকে এখানে মিমিকে চেনে এমন কেউ আছে, কারণ তার স্ট্রং উপস্থিতি সে অনুভব করতে পারছে। এই মিনি প্রচণ্ড দুঃখে রয়েছে এবং ক্রিস্টো একজন অবিবাহিত পুরুষকে তার সামনে ওয়েডিং রিং সহ দাঁড়িয়ে আবছা দেখতে পাচ্ছে। তখনই পুরো সেটের কারেন্ট ব্রেক হওয়ার সাথে ক্রিস্টো স্বাভাবিক হয়ে উঠলে কোনোরূপ সময় নষ্ট না করে ব্রেক নেওয়া হয়। পরে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শোয়ের বিটিএস দেখানো হয়। জ্যাক, শোয়ের প্রডিউসার সবাই জিনিসগুলো এনজয় করছিল এবং জ্যাকের এটা ক্রিস্টোর অ্যাক্ট বলেই মনে হচ্ছিল। তবে ক্রিস্টোকে একদমই স্বাভাবিক লাগছে না। তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আর বলতে গেলে দম বন্ধ হয়ে আসছে। তবুও রেস্ট করে রেডি হয়ে আবার শো শুরু হলে আগমন ঘটে পরবর্তী গেস্ট কারমাইকেল হেগ। মাইকেল তার কেরিয়ার ম্যাজিশিয়ান হিসেবে শুরু করলেও বর্তমানে সে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক ফেডারেশনের আন্ডারে বিভিন্ন ভৌতিক গুজব ডিবাঙ্ক করে থাকে। এমনকি মাইকেল এমিটিভিল হাউস হন্টেড নয় এটা প্রমাণ করার জন্য এড ও লরেনকে ওপেন চ্যালেঞ্জ করেছিল, কিন্তু তারা আসেনি। আর বেসিক্যালি এইখানে সে এসছে ক্রিস্টোকে সবার সামনে এক্সপোজ করতে, তাই সে ক্রিস্টোকে বিভিন্নভাবে অপমান করার সুযোগ ছাড়ে না। শুধু তাই নয়, আত্মার উপস্থিতির ব্যাপারে মাইকেলকে ভুল প্রমাণ করে $1 লাখ নিয়ে যাওয়ার অফার করলে স্ক্রিন আবার ফ্লিকার হতে লক্ষ্য করা যায়। মাইকেল ক্রিস্টোর অ্যাক্টগুলোকে জাস্ট অন্ধকারে তীরমালার সাথে তুলনা করে তাকে চিটার বলতে থাকলে ক্রিস্টোর অবস্থার অবনতি ঘটতে থাকে। আর একটা সময় ক্রিস্টো অপমানিত হয়ে মাইকেলের মুখে জল ছুঁড়ে বেরিয়ে যেতে গেলে জ্যাক ওকে থামিয়ে রিভিল করে ক্রিস্টো ও লাস্ট অ্যাক্টে যে মিনির কথা বলেছিল আসলে সেটা তাকে নিয়েই, কারণ ও স্ত্রী ম্যাডেলিনের প্রাইভেট নিকনেম ছিল মিনি। তাদের নিয়মবিধি মেনে কোনোদিনও বিয়ে না হলেও জ্যাক ওয়েডিং রিং পরত। কথাটা শেষ করতে ক্রিস্টোর অবস্থা খারাপ হয়ে ভয়ানক কালো রক্তবমি করতে থাকে। তখনই ব্রেক নেওয়া হলে বিটিএসে দেখা যায় ক্রিস্টো বলছে কিছু একটা খারাপ এখানে হতে চলেছে, সবাই সতর্ক হও। ক্ষণিকের মধ্যে অবস্থার অবনতি হলে ক্রিস্টোকে তখনই হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাইকেল এইখানেও খুঁত ধরতে ব্যস্ত, কারণ এইরকম রিয়েলিটি শোতে অনেক কিছুই স্ক্রিপ্টেড হয়, যেখানে শোয়ের হোস্টের সাথে দর্শকরাও যুক্ত থাকে। তবে এত কিছুর মাঝে প্রডিউসার জ্যাককে বাহবা দিয়ে শো পুরো দমে চালিয়ে যেতে বলে, কারণ শোয়ের রেটিং তো বাড়ছেই, সাথে বিভিন্ন স্পন্সর আসতে শুরু করেছে। এরপর ব্রেক টাইম ওভার হলে শোতে জ্যাক ডক্টর জুনের ব্যাপারে ও তার লেখা বই কনভারসেশন উইথ দ্য ডেভিলের নেপথ্যে কিছু ইনফরমেশন দেয়। বইটা লিলি নামের একজন মেয়েকে নিয়ে লেখা। তখনই আরও একবার স্ক্রিন ফ্লিকার হওয়ার সাথে লিলির বিষয়ে কিছু ভিডিও ক্লিপস দেখানো হয়, যে ডক্টর জুন কেমনভাবে তাকে খুঁজে পেয়েছিল। সময়টা 1971। ইউএসের প্রত্যন্ত এলাকার এক সাধারণ বাড়িতে সবার অজান্তে গজিয়ে ওঠে স্যাটানিক কাল্টের একটা নতুন গ্রুপ, যারা ইজিপশিয়ান ডেভিল গড অ্যাব্রাক্সাস ডিমনের প্রথম চার্চ নির্মাণ করে। এই গ্রুপের হেড ছিল জ্যান্ডর ডিয়াবো এবং তাদের স্লোগান হেল অ্যাব্রাক্সাস।
এই ডিমনকে তারা নরবলি উৎসর্গ করে ওয়ার্শিপ করত, যার কারণে এই গ্রুপের মহিলা মেম্বারদের কাজ ছিল বাচ্চা জন্ম দিয়ে তাদের একটা স্পেশাল ছুরি ব্যবহার করে ডিমনকে উৎসর্গ করা। জ্যান্ডরের বক্তব্য ছিল যারা এই রিচুয়াল স্বচক্ষে উপলব্ধি করবে তাদের অ্যাব্রাক্সাস ডিমন পজেস করে। এরপর 1974 তাদের কার্যকলাপ FBI এর নজরে আসলে তাদের সাথে টানা 3 দিন লড়াই চলার পর সম্পূর্ণ গ্রুপ চার্চ সমেত নিজেদের জ্বালিয়ে মেরে ফেলে। কিন্তু এর মধ্যে 10 বছরের একটা বাচ্চা মেয়েকে জীবিত উদ্ধার করা হয়, যার নাম ছিল লিলি। তাকে মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে রাখা হলেও তার অদ্ভুত আচরণ FBI-কে বাধ্য করে সাই রিসার্চ সেন্টারের সাথে কন্ট্যাক্ট করতে। আর এই সূত্রেই ডক্টর জুন ও লিলির সাক্ষাৎ হয়। 1976 জুলাই মাসে তার প্রথম সেশন রেকর্ড করে, যেখানে লিলির মধ্যে থাকা অ্যাব্রাক্সাস ডিমনের সাথে জুনের সাক্ষাৎ হয়। Is this the demon known as এই ভিডিও ক্লিপ শেষ হতেই স্টেজে আগমন হয় ডক্টর জুন এবং লিলির। তার আগমনের সাথে স্ক্রিন আরও একবার ফ্লিকার হয়। আর কেন আমি এটা বারবার বলছি সেটা লাস্টেই জানতে পারবে। লক্ষণীয় বিষয়ে লিলির আচরণ ছোটদের মতো হলেও ওর কথা বলার ধরন প্রাপ্তবয়স্কদের মতো। লিলি এর আগে জ্যাকের শো না দেখলেও তার বিষয়ে অনেক কিছুই জানে, এমনকি তার বউ যে ক্যান্সারে মারা গেছে সেটার ব্যাপারেও অবগত। সে জ্যাকের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে ওঠে, শোয়ের ব্যাপারে চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ফেমাস হতে চলেছ। এরপরে ব্রেক নেওয়া হলে হঠাৎ লিলি ম্যাডলিনের কণ্ঠস্বরে বলে ওঠে, কি জ্যাক, আমায় কেমন লাগছে? জ্যাক ক্ষণিকের জন্য চমকে উঠলেও বড়ক্ষণে নিজেকে সামলে নেয়। ব্রেকের মাঝে জুন চিন্তিত হয়ে পড়ে, কারণ ওর মতে এ সময়ের সাথে লিলি আরও বেশি আনপ্রেডিক্টেবল হয়ে পড়ছে। কারণ কাল লিলি অদ্ভুতভাবে জ্যাকের নাম স্মরণ করছিল, যেন সে পুরনো কিছু স্মৃতি মনে করতে চাইছে। কিন্তু জ্যাক তাকে চুপ করিয়ে শোয়ের মাধ্যমে ওর লেখা বইয়ের প্রচারে বেশি ফোকাস করতে বলে। এবং এইখানে তাদের কথোপকথন দেখে বোঝা যায় জুন ও জ্যাক একে অপরকে ভালোবাসে। তখন এই প্রডিউসার এসে জানায় হসপিটাল নিয়ে যাওয়ার পথে ক্রিস্টু মারা গেছে, কিন্তু ড্যামেজ কন্ট্রোলের জন্য জ্যাক বলে এই খবর যেন কেউ জানতে না পারে, বিশেষ করে গাস। ব্রেকের পর শো পুনরায় শুরু হয় এবং তাদের সামনে রাখা ছিল অ্যাব্রাক্সাস ডিমনের চার্চ থেকে উদ্ধার করা রিচুয়ালসে ব্যবহৃত বেশ কিছু জিনিস, যার মধ্যে সেই ছুরিটাও ছিল যেটার মাধ্যমে ডিমনকে স্যাক্রিফাইস করা হতো। প্রথমে জুনের প্যারাসাইকোলজি সাবজেক্টের উপর PhD করা নিয়ে বেশ কিছু আলোচনা হয়, যেখানে অবশ্য মাইকেলের তির্যক মন্তব্য আসতেই থাকে। জুন বলে এই জগতে এমন কিছু ঘটনা বা সাই ফেনোমেনা হয় যার ব্যাপারে বিজ্ঞানের কাছে কোনো উত্তর নেই, যেমন টেলিপ্যাথি, টেলিকাইনেসিস এবং ডিমনিক পজেশন, যার জলজ্জান্ত উদাহরণ লিলি, যার ভিতরে ডিমন অ্যাব্রাক্সাসের উপস্থিতি রয়েছে এবং লিলি তাকে মিস্টার রিগেল নামে সম্বোধন করে, কারণ এই ডিমন পোকার মতো কিলবিল করে তার মাথায় ঢোকে এবং সময় হলেই আবার বেরিয়ে যায়। কথাটা শেষ করতে স্ক্রিন ফ্লিকার হয়ে ইনস্ট্রুমেন্ট থেকে উচ্চ স্বরে সাউন্ড আসতে থাকলে সেখানে উপস্থিত কাঁচের জিনিসগুলো ফেটে যায় এবং ইলেকট্রিক ইম্পালস বাড়তে থাকে। আর এইখানে কাঁচ ফাটার আগে জাস্ট ক্ষণিকের জন্য এক অদ্ভুত অবয়ব লক্ষ্য করা যায়। আওয়াজ তখন সহ্যের সীমা ছাড়িয়ে গেলে মাইকেল তখন পাওয়ার প্লাগ খুলে সেটাকে অফ করে, কিন্তু এইখানেও আরও একবার স্ক্রিন ফ্লিকার হয়। মাইকেল এই পুরো বিষয়টা ব্যাকস্টেজের কারুকার্য বললে লিলি জানায় এটা মিস্টার রিগেলের কাজ এবং সে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছে। জ্যাক তাকে শোতে ডেকে আনতে বললে জুন এর বিরোধিতা করে, কারণ এর জন্য দরকার প্রপার সেটআপ এবং পরিবেশ। তখনই মাইকেল এবং দর্শকদের মধ্যে বিষয়টা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে জুন না চাইতেও লিলি তাকে আবদার করে মিস্টার রিগেলকে সবার সামনে আনার জন্য। তাই না চাইতেও জুন রাজি হলে কিছু শর্ত রাখে, যেমন উপস্থিত দর্শক, ব্যাকস্টেজ মেম্বার এবং বিশেষ করে গেস্টকে তাদের সাথে কোঅপারেট করতে হবে এবং যাই হয়ে যাক না কেন তার কথার অবাধ্য হওয়া যাবে না। এবং এর সাথেই নেওয়া হয় একটা ছোট্ট ব্রেক। জুন এতে একদমই খুশি নয়, তাই জ্যাককে দোষারোপ করতে থাকে। তবে লক্ষণীয় বিষয়, জুন যতটা নার্ভাস ফিল করছে ততটাই স্বতঃস্ফূর্ত লাগছে লিলিকে। এদিকে গাস জ্যাককে এই ঘটনার ব্যাপারে সতর্ক করে, কারণ যে জিনিসটা তাদের ধরা ছোঁয়ার বাইরে সেটা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। এমনকি সে এটাও জানে ক্রিস্টুর সাথে কি হয়েছে, আর হয়তো এটার পিছনে মিস্টার রিগেল দায়ী। কিন্তু জ্যাক এইসব শুনতে রাজি নয়, কারণ যেন তেন প্রকারে এই শো এবং তার কেরিয়ার সে বাঁচিয়েই ছাড়বে।
তো ব্রেকের পর শুরু হয় দ্য কনভারসেশন উইথ দ্য ডেভিল। শান্ত ও অন্ধকার পরিবেশে জুন সবাইকে রিকোয়েস্ট করে যাই হয়ে যাক কেউ যেন চিৎকার না করে এবং প্রত্যেকে নিজ স্থানে বসে পুরো ঘটনার উপলব্ধি করে, কারণ এর কোনো একটা বিকৃত হলে তার সাথে লিলির ফোকাস নষ্ট হয়ে যাবে। এরপর সেশন স্টার্ট হলে তার ভিতরে থাকা অ্যাব্রাক্সাস ডিমনকে জাগিয়ে তোলে, আর তখনই স্ক্রিন ফ্লিকার হওয়ার সাথে লিলির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তার ভয়েস থেকে শুরু করে মুখের গড়ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং চেয়ারে বাঁধা অবস্থায় ভয়ানক আচরণ করতে থাকে। গোটা টিভির এবং সেটে উপস্থিত দর্শকরা এই ভৌতিক ঘটনা সাক্ষী হয়েছিল। জুন তাকে শান্ত থাকতে বলে বোঝায় যে এই জগতে তাকে আনা হয়েছে বিশেষ কোনো কারণের জন্য। আর তখনই লিলি আচমকা জ্যাকের দিকে তাকিয়ে বলে, জ্যাক, তোমার সাথে আবার দেখা হয়ে আমার ভালো লাগছে। জ্যাক হঠাৎ অপ্রস্তুত হয়ে বলে এটা কি করে সম্ভব, কারণ এটাই তার সাথে প্রথম দেখা। এবং এইখানেই জাস্ট হাফ সেকেন্ডের জন্য লিলির মধ্যে ম্যাডেলিনের আত্মাকে লক্ষ্য করা যায়। লিলি ডেমনিক ভয়েসে বলে ওঠে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমাদের সেই বড় গাছগুলোর নিচে দেখা হয়েছিল। বিপদের আশঙ্কা দেখে জুন লিলিকে ফিরে আসতে বললে ওর ভিতরের অ্যাব্রাক্সাস ডিমন বলে, বোকা মেয়ে, তুই জানিস না ওর লাস্ট পার্টনারের সাথে কি হয়েছিল, আর এখন তোরা দুজন কি করছিস সেটা বাকিরাও জানে। এর সাথে লিলি দুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে জুন ওকে থাপ্পড় মেরে চুপ করাতে গেলে লিলির মধ্যে অ্যাব্রাক্সাস ডিমনকে ক্ষণিকের জন্য লক্ষ্য করা যায়। লিলি জুনকে বার্তা না দিয়ে জ্যাককে বলে, তুমি এটা করতে পারলে? আর তখনই সেটের চারিদিকে ইলেকট্রিক ইম্পালস প্রবাহের সাথে লিলি চেয়ার সমেত হাওয়ায় ভেসে ওঠে। তবে বড়ক্ষণেই আবার সব শান্ত। ভয়ের নীরবতা ভেঙে জ্যাক বলে উঠল, আপনারা এর আগে কোনোদিনও লাইভ টিভিতে এমন ডিমনিক পজেশন দেখেননি, তাই এটা আমার এবং আপনাদের সৌভাগ্য। আর আজ ইতিহাসের সাক্ষী হওয়ার সাথে নেওয়া যাক আরও একটা ছোট্ট ব্রেক। জ্যাক ব্যাকস্টেজে এসে দেখে সবাই হতভম্ব। নিজের চোখে যা দেখলো কেউ সেটা বিশ্বাস করতে পারছে না। মাইকেল তো রেগে একদম আগুন। তখনই প্রডিউসার এসে তাকে শান্ত করলে উপস্থিত দর্শকরা এই ট্রিকের সাথে জড়িত কিনা সেই বিষয়ে প্রশ্ন করতে থাকে। জুনের মাথাতেও এখন বহু প্রশ্ন ঘুরছে, ওই লম্বা গাছের সাথে জ্যাকের কি সম্পর্ক? জ্যাক ততক্ষণে লিলিকে ডেমনিক কাল্টের অভিশপ্ত ছুরি দিয়ে তার বাঁধন মুক্ত করে, কিন্তু জ্যাক তখনও ভাবছে লিলির মধ্যে থেকে ম্যাডলিনের ভয়েস কি করে এলো। কিন্তু তার এই ভাবনার ব্যাঘাত ঘটিয়ে প্রডিউসার বলে, এই মুহূর্তে প্রচুর স্পন্সর তাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের শো টিভির ইতিহাসে সবথেকে হাই টিআরপি ও রেটিং সহ রেকর্ড গড়তে চলেছে। তবে সবার অগোচরে প্রত্যেকেরই কাণ্ড কারখানা লিলি অদ্ভুতভাবে দেখছে। তো ব্রেকের পর আবার শো চালু। জ্যাকের প্রশ্নে লিলি জানায় সে একদম ঠিক আছে এবং তার কাছে এই ব্যাপারটা জেগে স্বপ্ন দেখার মতো ছিল। কিন্তু এইখানে মাইকেল তাদেরকে চ্যালেঞ্জ করে বলে এইখানে কোনো ডিমনিক পজেশন হয়নি, বরং পুরো বিষয়টা ছিল হিপনোটিজম এবং সে এটা প্রমাণ করে দেখাবে। সেই মতো মাইকেল গাসকে ভলেন্টিয়ার বানালে সে মজা করে বলে, যাই করো ভাই, আমার ঘাড় মটকে দিও না। তখন মাইকেল প্রত্যুত্তরে বলে, শুধু তোমার কেন, আমি এখানে উপস্থিত প্রত্যেকের মাথা ঘোরাতে চলেছি। এরপর শুরু হয় হিপনোটিজম। মাইকেল এখানে গাজের সাথে সবাইকে তার ঘড়ির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে বলে। কয়েক মিনিট এইরকম চলার পর মাইকেল নীরবতা ভেঙে গাসকে বলল, শুনেছি তুমি কেঁচো খুব অপছন্দ করো। তো যাই হোক, বড্ড গরম লাগছে, জামাটা খুলে বসা যাক নাকি? গাছ ব্যাপারটা নিয়ে মজা ওড়াতে গেলে হঠাৎ শুনতে পায় একটা অদ্ভুত আওয়াজ কানে আসছে। তখনই সে কথা মতো কোট খুলে বসে পড়ে। মাইকেল বলে, তোমার গলার পাশে ওই কাটা জায়গাটা থেকে কি একটা বেরোচ্ছে। আর তখনই লক্ষ্য করা যায় গাজের গলার পাশে ব্লেডে কেটে যাওয়া অংশ থেকে একগুচ্ছ কেঁচো বেরিয়ে আসছে। আর শুধু তাই নয়, গাজ ভয় তার পেট চিড়ে ফেলতেই ভিতর থেকে বেরিয়ে আসে পচা গলা কেঁচো। সেখানে উপস্থিত প্রতিটা দর্শক, জ্যাক, জুন সবাই ভয় কাঁপছে, কিন্তু লিলি এসব দেখে হেসেই চলেছে। পরিস্থিতি চরমে চলে যাওয়ার পর মাইকেল হঠাৎ তুড়ি বাজিয়ে সবার ঘোর কাটাতেই দেখে সবকিছু নর্মাল, সেখানে কিচ্ছু হয়নি এবং গাজ সম্পূর্ণ সুস্থ। জ্যাক তো ভেবেই পাচ্ছে না তারা যেটা এখন দেখলো সেটা কি আদৌ সত্যি। মাইকেলের মুখে এখন জয়ের হাসি। সে প্রমাণ করতে পেরেছে জাস্ট হিপনোটাইজ করে প্রত্যেককে বোকা বানানো সম্ভব, আর সেটাই জুন আর লিলি করেছে। কিন্তু উপস্থিত কেউ বিশ্বাস করতে না চাইলে তখন রিকোয়েস্ট করা হয় ক্লিপ রিওয়াইন্ড করে দেখার জন্য।
কারণ মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও ক্যামেরাকে করা যায় না। সেই মতো ভিডিও ক্লিপ চেক করা হলে দেখা যায় মাইকেল সত্যি বলছে, কারণ ক্যামেরায় এইরকম কোনো অদ্ভুত ঘটনা ধরাই পড়েনি বা গাজের শরীর থেকে কোনো কেঁচো বেরোয়নি। তখন বাকি দর্শকদের জিজ্ঞেস করলে জানতে পারে কিছু জন এমন ছিল যারা কোনো কিছু দেখতে পায়নি, অর্থাৎ তারা হিপনোটাইজ হয়নি। তখনই জুন মন্তব্য করে যে তারা কাউকে হিপনোটাইজ করেনি। তবে এই কথাই কেউ বিশ্বাস করতে না চাইলে লিলি পরামর্শ দেয় ভিডিও ক্লিপ চেক করার জন্য। জুন এই প্রস্তাবে রাজি না হয়ে লিলিকে নিয়ে চলে যেতে চাইলে লিলি সবাইকে সত্যিটা জানানোর জন্য জুনকে থাকতে রিকোয়েস্ট করে। আর এরই সাথে ভিডিও চেক করলে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে, কারণ ক্যামেরায় দেখা যায় লিলির মধ্যে যেসব পরিবর্তন লক্ষ্য করা গেছে, এমনকি তার হাওয়ায় ভেসে ওঠা, সবটাই সত্যি। তখনই জ্যাক ভিডিওর মধ্যে ওই ফ্লিকার বা গ্লিচটা লক্ষ্য করে। ফলে টেকনিশিয়ান টিমকে বলে প্রতিটা ফ্রেম এক এক করে চেঞ্জ করতে বললে ভয়ানক জিনিস দেখতে পাওয়া যায়। কারণ লিলি যখন জ্যাককে সম্বোধন করে তখন ঠিক ওর পিছনে দাঁড়িয়েছিল ম্যাডলিনের আত্মা। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত প্রত্যেকে ঘাবড়ে গেলে জ্যাক কি বলবে ভেবে পায় না। তবে মাইকেল এটাকে এডিটারের কারচুপি বলে ব্যঙ্গ করলে আচমকা লিলির গোটা শরীরে ভয়ানক বিদ্যুৎ প্রবাহ লক্ষ্য করা যায়। সে রীতিমতো 2 হাতে বিদ্যুৎ প্রবাহ কন্ট্রোল করলে পুরো স্টুডিওর লাইট নেভার আগে আরও একবার ম্যাডলিনের ঝলক দেখা যায়। আর পরক্ষণে এক ভয়ানক চিৎকারের সাথে লিলির মাথা দুখণ্ড হয়ে অ্যাবডাক্সাস ডিমনের এক অদ্ভুত রূপ ধারণ করে এবং সে গাছের ঘাড় মোটকে সবার সামনেই মেরে ফেলে। জুন তাকে কন্ট্রোল করতে গেলে ওর গলায় থাকা নেকলেস দিয়ে জুনের মাথা ধর থেকে আলাদা করে দেয়। মাইকেলের নৃশংস দৃশ্য দেখে ডলারের চেক দিয়ে সবকিছু শান্ত করতে বললে লিলির মধ্যে থাকা অ্যাবডাক্সাস ডিমন মাইকেলকে ভিতর থেকে জ্বালিয়ে মেরে ফেলে। দূরে অবাক চিত্তে এই নারকীয় দৃশ্য দেখে জ্যাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তাকে প্রডিউসার কোনো রকমের সেট থেকে বের করে আনতেই সিগন্যাল আউট হলে ক্ষণিকের জন্য অ্যাবডাক্সাস ডিমনের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। এরপর জ্যাকের কিছু বিক্ষিপ্ত মেমোরি দেখানো হয়, যেখান থেকে রিভিল হয় আসল রহস্য। জ্যাক যখন তার কেরিয়ারের একদম নিম্ন পর্যায়ে আসতে শুরু করে তখন দ্য গ্রুভ নামের সেই এলিট গ্রুপে জয়েন করে। বরাবরই এই দ্য গ্রুভ নিয়ে বিভিন্ন কনস্পিরেসি শোনা যেত এবং সেই কথা একদম সত্যি, কারণ জ্যাক তার প্রিয় ও ভালোবাসার পার্টনার ম্যাডলিনকে স্যাক্রিফাইস করে তার কেরিয়ার উপরে নিয়ে যাওয়ার জন্য। এই কারণেই পেপারে ছাপা হয়েছিল নন স্মোকার হওয়া সত্ত্বেও ম্যাডলিনের ক্যান্সার ধরা পড়েছে এবং এই কারণেই লিলির মধ্যে থাকা অ্যাবডাক্সাস ডিমন জ্যাককে বলেছিল তাদের শেষ দেখা হয়েছিল জঙ্গলের ওই বড় গাছের নিচে, যেটা বোঝাচ্ছিল জ্যাক স্যাক্রিফাইস করার জন্য ক্যালিফোর্নিয়ার রেডউড জঙ্গলে গেছিল। জ্যাক যখন ইউবিসির সাথে 5 বছরের চুক্তি সাইন করে তখন এক রিপোর্টার জিজ্ঞেস করেছিল সে এই খ্যাতি অর্জন করার জন্য কি স্যাক্রিফাইস করেছে, যেটা আশা করি মুভির এই পয়েন্টে এসে তোমরা সকলেই বুঝতে পারছো। আসলে এখানে প্রথম থেকেই আমাদের বিভিন্ন হিন্টস দেওয়া হচ্ছিল। এমনকি ইউবিসির মালিক তার শো রিভাইভ করার জন্য আগের হোস্ট ডেজ লেনকে স্যাক্রিফাইস করেছিল। লক্ষণীয় বিষয়ে রিচুয়াল করার সময় প্যাঁচার পোশাক পরা কয়েকজনকে দেখানো হয়, যেটা এই গ্রুপ মেম্বারদের হিডেন সিম্বল, যার কারণে অ্যাবডাক্সাস ডিমনের চার্চে প্যাঁচার মূর্তি পাওয়া যায়। আর শুধু তাই নয়, জ্যাকের শোয়ের নাম ও সিম্বল ছিল নাইট আউলস, আর নাইট আউলসের পোস্টারের নিচে লেখা হেল অ্যাবডাক্সাস, যেটা জ্যান্ডরের স্যাটানিক গ্রুপের স্লোগান ছিল। তখন জ্যাক তার ভিশনে বিছানায় শুয়ে থাকা অসুস্থ ম্যাডেলিনকে দেখতে পায়। সে মৃত্যু যন্ত্রণায় কষ্টের মধ্যে বলছে, তুমি নাম্বার 1 হওয়ার জন্য যা করার সেটা করে সবই তো পেলে, কিন্তু এর জন্য এমন ক্ষতিপূরণ দিতে হবে সেটা কখনো ভাবিনি। এখন তুমি আমায় মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই বলে জ্যাকের হাতে রিচুয়ালসে ব্যবহৃত সেই ছুরি দিয়ে তার পেটে ঢোকাতেই আচমকা ঘোর কাটে এবং দেখা যায় সে লিলিকে মেরে ফেলেছে। ভয়ার্ত জ্যাক পাথরের মতো দাঁড়িয়ে সত্যি মিথ্যার বেড়া জালে আটকে বিড়বিড় করে যাচ্ছে। শোনা যায় পুলিশ গাড়ির সাইরেনের আওয়াজ এবং এর সাথে মুভি এখানেই শেষ হয়। আসলে এই গ্রুপ সর্বদা নিজের স্বার্থ নিয়ে কাজ করে। আসলে জ্যাকের সাথে ইউবিসির 5 বছরের চুক্তি তার নিজের জন্য নয়, বরং অ্যাবডাক্সাস ডিমনের প্রচারের জন্য করা হয়েছিল। জ্যাক এই স্যাক্রিফাইস করেছিল 1 নম্বরে আসার জন্য এবং সত্য অনুযায়ী নাম্বার 1 স্পটে চলে আসলেও এর স্থায়িত্ব ছিল জাস্ট কয়েক ঘন্টা। আসলে এটাই তো ডেভিলের ছলনা। অ্যাবডাক্সাসের চার্চ ধ্বংস হওয়াটাও প্ল্যানের অংশ ছিল, যেখানে সবার সম্মুখে এই স্যাটানিক কাল্ট শেষ হয়ে গেলে এরা অগোচরে ঠিকই দ্য গ্রুভের আন্ডারে তাদের প্রচার চালিয়ে গেছে এবং সেই চার্চ থেকে একমাত্র জীবিত লিলি এই প্ল্যানে যুক্ত হয়।
আসলে ম্যাডেলিন যখন মারা যায় সেই সময় জুনের সাথে জ্যাকের প্রথম দেখা হয়, আর ওই একই সময় লিলি জুনের সান্নিধ্যে আসে। এবার জুন ও জ্যাকের মধ্যে সম্পর্ক চলাকালীন দ্য কনভারসেশন উইথ দ্য ডেভিল বইটা লেখে, যেটার বিষয়বস্তু ছিল লিলি, আর হয়তো অ্যাব্রাক্সাস বললেও ভুল হবে না। এবং সেই বইটা প্রচার করতে তারা আসে জ্যাকের শোতে, যেখানে এসে লিলির মাধ্যমে অ্যাব্রাক্সাস টিভির সামনে বসে থাকা দেশের সব দর্শকদের সামনে তার কার্যসিদ্ধি করে। আর অবশেষে ক্রিস্টুর বলা সেই কথা, হ্যালোইনের রাতে রিসেন্টলি মারা যাওয়া মানুষের আত্মা তার অপূর্ণ কাজ শেষ করতে ফিরে আসে, যার কারণে এই শোতে ম্যাডেলিন আসে। কিন্তু জ্যাক যেহেতু ম্যাডেলিনের আত্মাকে আগেই অ্যাব্রাক্সাসের কাছে উৎসর্গ করে দিয়েছিল, তাই অ্যাব্রাক্সাস ম্যাডেলিনের আত্মাকে নিজের ক্ষমতায় ইচ্ছে মতো ব্যবহার করছিল। এই জন্য শুরু থেকেই স্ক্রিন ফ্লিকার ও ইলেকট্রিক ইম্পালস দেখানোর অর্থ ছিল অ্যাব্রাক্সাসের আগমন। তো অবশেষে পুরো বিষয়টা সাজালে দাঁড়ায় জ্যান্ডরের স্যাটানিক চার্চ ও জ্যাকের নাইট আউলস শুরু হয় 1971 সালে। ম্যাডেলিন মারা যায় 1976 সালে, আর জুন লিলির প্রথম সেশন করেছিল ওই 1976 সালেই। তো আশা করি এখন বুঝতে পারছো শুরুতে যেগুলো বিক্ষিপ্ত ঘটনা বলে মনে হচ্ছিল, সেগুলো আসলেই বড় একটা প্ল্যানিংয়ের আন্ডারে সাজানো দাবার গুটি, যেগুলো খুব ভালোভাবে সময় মতো এক্সিকিউট করা হয়েছিল, কারণ এটা দ্য লেট নাইট উইথ দ্য ডেভিল।